যুগিস উত্তরণ মন্ত্র চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্সের ফার্স্ট চ্যাপ্টার স্থির তড়িৎ সংক্রান্ত কিছু প্রাথমিক বিষয় আলোচনা করব। প্রথমে আমরা বলবো ইলেকট্রিক চার্জ কি। ইলেকট্রিক চার্জ তোমরা জানো যে কোনো পদার্থই অসংখ্য পরমাণু নিয়ে গঠিত এবং সেই পরমাণুর মধ্যে আবার রয়েছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো আমরা যেটা দেখি যে একটা ইলেকট্রন এবং আরেকটা ইলেকট্রনের মধ্যে কি দেখা যায় না পরস্পরকে বিকর্ষণ করে। একই রকম ভাবে দুটো প্রোটন এরাও কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে, বা একটা প্রোটন এবং একটা ইলেকট্রন এদের মধ্যে কিন্তু কি হয় না আকর্ষণ কাজ করে। কিংবা আরো একটা আমরা দেখেছি যে একটা প্রোটন অথবা একটা ইলেকট্রন আর একটা হচ্ছে নিস্তড়িৎ, এদের মধ্যেও কিন্তু কি হয় না আকর্ষণ বল কাজ করে। এই ইলেকট্রন বা প্রোটনের যে বৈশিষ্ট্যের জন্য দুটো ইলেকট্রন বা দুটো প্রোটন বা একটা ইলেকট্রন একটা প্রোটন বা একটা প্রোটন একটা অথবা একটা ইলেকট্রনের সঙ্গে একটা নিস্তড়িৎ বস্তুর এই রকম আকর্ষণ বল বা বিকর্ষণ বল তৈরি হয়, সেই বিশেষ প্রপার্টিটাকে আমরা বলছি ইলেকট্রিক চার্জ। এই ইলেকট্রিক চার্জ কোনো একটা বস্তুতে বা যে কোনো পদার্থে কিভাবে তৈরি হয় আমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে যেহেতু প্রত্যেকটা পদার্থেই ইলেকট্রন প্রোটন রয়েছে, তাহলে প্রত্যেকটা পদার্থ সবসময়ই চার্জড বা তড়িতাহিত হওয়া উচিত। হয় না কেন? হয় না এই কারণে না, যেহেতু প্রত্যেকটা পদার্থেই সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রন সমান সংখ্যায় থাকে। যে কোনো পদার্থে যত স্বাভাবিক অবস্থায় যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই কি থাকে ইলেকট্রন থাকে। এবং এটা আমরা দেখেছি যে প্রোটনের যতটা পরিমাণ তার চার্জ থাকে একটা ইলেকট্রনের ততটা পরিমাণে চার্জ থাকে, কিন্তু এদের যে চার্জের প্রকৃতি দুটো বিপরীত। অর্থাৎ একটাকে আমরা প্রোটনের চার্জটাকে আমরা প্লাস বলি এবং ইলেকট্রনের চার্জটাকে আমরা বলি নেগেটিভ। যেহেতু সমান সংখ্যায় থাকে স্বাভাবিক অবস্থায় প্রোটন ও ইলেকট্রন, এই কারণে সামগ্রিকভাবে টোটাল চার্জ কি হয় জিরো হয়ে যায়। অর্থাৎ মোট তড়িতাধান যে কোনো পদার্থেই জিরো আসে। যদি এমন কোনো অবস্থা তৈরি করা যায় যাতে করে কি হবে একটা পদার্থের পরমাণু থেকে ইলেকট্রন বার হবে এবং অন্য একটা পদার্থে ইলেকট্রন প্রবেশ করবে, সেক্ষেত্রে কিন্তু পদার্থটিতে প্রোটন ইলেকট্রনের যে সংখ্যাগত পার্থক্য হবে। যদি কোনো একটা পদার্থ থেকে ইলেকট্রন বার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই পদার্থের প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার তুলনায় বেশি হবে, ফলে সেই পদার্থটা হয়ে যাবে প্রোটনের তড়িৎগ্রস্ত, অর্থাৎ প্রোটন পজিটিভ, তাহলে পদার্থটিও পজিটিভ হবে। কোনো পদার্থ যদি সেই বর্জিত ইলেকট্রনটা গ্রহণ করে সেটা তাহলে হবে ঋণাত্মক, কারণ সেখানে ইলেকট্রনের আধিক্য ঘটবে। তো আমরা এখানে একটা জিনিস বলে নিই যে এখানে আমরা ইলেকট্রনের এই আদান প্রদানের কথা বলছি, কারণ পদার্থের মধ্যে আমরা এটাও জানি যে ইলেকট্রনগুলোই মাঝে থাকে নিউক্লিয়াসে থাকে প্লাস প্রোটন এবং নিউট্রনও থাকে, আর ইলেকট্রনগুলো থাকে বাইরের বিভিন্ন কক্ষে। এবং এইগুলো নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো অনেক তীব্র নিউক্লিয় বল দ্বারা আবিষ্ট থাকায় এগুলো বেরোতে পারে না, তুলনায় ইলেকট্রনগুলো অনেক ক্ষেত্রে আলগাভাবে থাকে, এগুলো এক পদার্থ থেকে আরেক পদার্থে যাওয়া আসা করতে পারে। তো এই কারণে আমরা ইলেকট্রনের যাওয়া আসার মধ্য দিয়ে পদার্থগুলোকে তড়িৎগ্রস্ত হতে দেখি।
তাহলে কিভাবে হয় না, আদান প্রদান হবে। আদান প্রদান কিভাবে করা যেতে পারে না, এটা অনেক ক্ষেত্রে আমরা ঘর্ষণের দ্বারা তৈরি করতে পারি। অর্থাৎ একটা পদার্থের উপর আরেকটা পদার্থকে যদি ঘষা হয় তাহলে সেই পদার্থটা তড়িৎগ্রস্ত হবে। তো কোনটা কি রকম তড়িৎগ্রস্ত হবে তার একটা শ্রেণী রয়েছে, স্থির তড়িৎ শ্রেণী বলা হয়। সেই শ্রেণীতে পরপর নামগুলো যেমন পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদেহ, ধাতব পদার্থ এবং এই হিসাবে যে কোনো দুটো পদার্থকে যদি ঘর্ষণ করা হয়, যেমন আমি যদি কাঁচের সঙ্গে কাগজকে ঘর্ষণ করি, যেটা উপরে রইবে, যেমন এক্ষেত্রে এই দুটোর মধ্যে আমি যখন আলোচনা করব তখন এই দুটোর মধ্যে কি আছে, কাঁচ উপরে আছে, কাগজ নিচে আছে, তাহলে কাঁচটা হবে পজিটিভ। পজিটিভ মানে কাঁচ থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, আর কাগজটা হবে নেগেটিভ মানে ইলেকট্রন সেখানে গিয়ে প্রবেশ করবে। এইভাবে কি হয়, বস্তু তড়িৎগ্রস্ত হয়ে থাকে। তো এই হচ্ছে তড়িৎগ্রস্ত, এবং এইভাবে তড়িৎগ্রস্ত হওয়ার ফলে তড়িৎগ্রস্ত বস্তুর সঙ্গে আরেকটা তড়িৎগ্রস্ত বস্তুর আকর্ষণ অথবা বিকর্ষণ, বা একটা তড়িৎগ্রস্ত বস্তুর সঙ্গে একটা নিস্তড়িত বস্তুর সর্বদাই আকর্ষণ হবে। এই যে বল তৈরি হয়, এই বলটাকে বলা হয় স্থির তড়িৎ বল। এখন তাহলে আমরা যে ইলেকট্রন বা প্রোটনের চার্জ সমান কত চার্জ, এবং এটাই সবচেয়ে মিনিমাম চার্জ হয়, সেটাও আমরা বলবো যে এর চাইতে কম চার্জ হবে না, বা যাই চার্জ হোক না কেন আমরা বলবো এই চার্জের এই গুণিতকে আসবে। তো চার্জ তাহলে কত হয় সেটা জানার জন্য আগে আমরা চার্জের এককটা বলে নিই। যে তড়িৎ আধান এর একক হচ্ছে কুলম্ব। এসআই পদ্ধতিতে আমরা তড়িৎ আধানের একক বলি কুলম্ব, একে সি অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এর আরো একটা একক হচ্ছে ইউএসইউ একক, সিরিজ পদ্ধতিতে ইউএসইউ একক বলা হয়। একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.66 × 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে প্লাস। আর যদি ইলেকট্রনের চার্জ বলা হয় তাহলে সমপরিমাণ চার্জই হবে একটা ইলেকট্রনের চার্জ, কিন্তু সেটা হবে -1.66 × 10⁻⁻19 কুলম্ব। কুলম্বের সঙ্গে আমরা ইএসইউ এককের সম্পর্কটাও আমরা বলে দিতে পারি যে 1 কুলম্ব সমান হয় 3 × 10⁹ ইএসইউ। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। চার্জের তাহলে একক কি হবে, চার্জের এককটা একক তো বললাম কুলম্ব বা ইএসইউ। যদি মাত্রাটা আমরা বলি, মাত্রাটা বলবার জন্য আমাদের বা বুঝবার জন্য আমাদের একটু তড়িৎ প্রবাহী যখন আমরা বলবো প্রবাহী তড়িৎ, তখন প্রবাহ মাত্রার সংজ্ঞা যখন বলবো, প্রবাহ মাত্রা হচ্ছে I সমান হয় Q/T। অর্থাৎ টি সময়ে যদি Q চার্জ প্রবাহিত হয় তখন একক সময়ে কত প্রবাহ যাচ্ছে, একক সময়ে কত আধান যাচ্ছে, না Q/T। অর্থাৎ আধান সমান হয় প্রবাহ মাত্রা গুণিত সময়। এই হিসাবে আমরা যেহেতু আইটাকে আর টিটাকে আমরা মৌলিক রাশি হিসাবে বলি, সেই জন্য মাত্রার একক হবে, আধানের মাত্রা হবে I × T। আধানের মাত্রা হবে I × T, ঠিক আছে? আধানের মাত্রা হচ্ছে I × T। আচ্ছা, এরপর এই প্রশ্ন আমরা স্থির তড়িৎ যেমন বললে, আমরা এখানে স্থির তড়িৎ কেন বলছি, কথাটা বারে বলছি, ইলেকট্রোস্ট্যাটিক্স। স্ট্যাটিক্স বলছি এই কারণে, আমাদের ডাইনামিক্সও আমরা আলোচনা করব। স্ট্যাটিক্স মানে এই কারণে যে এখানে যে তড়িৎ আধানটা সৃষ্টি হচ্ছে, যে পদার্থে এটা তৈরি হয়েছে সেই পদার্থেই যদি এটা সীমাবদ্ধ থাকে, সেখানেই যদি রয়ে যায়, সেটাকে আমরা বলছি স্থির তড়িৎ। আর যদি প্রবাহিত হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো প্রবাহী তড়িৎ। আচ্ছা, ইলেকট্রিক চার্জের আমরা এবারে কোয়ান্টাইজেশন ব্যাপারটা বলি। কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন মানে যে মিনিমাম আমাদের যে চার্জ সেটা হচ্ছে ই এর চার্জের সঙ্গে, ই এর চার্জ সবচাইতে কম চার্জ হবে ই এর চার্জ। ই বা পি একই চার্জ, খালি সাইনটা আলাদা। 1.66 × 10⁻⁻19 কুলম্ব। এর চাইতে কম চার্জ হবে না, এবং যত চার্জ হবে সব চার্জে এই মানের গুণিতকে থাকবে।
অর্থাৎ কোন একটা পদার্থে যদি চার্জ কিউ পরিমাণ থাকে তাহলে সেই চার্জটা অবশ্যই কি হবে না এ সরল গুণিতক এন হবে পূর্ণ সংখ্যা ই গুণিত এন হবে সেই চার্জ। এই ঘটনাটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ চার্জ। যে কোনো চার্জ একটা ইলেকট্রনের যে চার্জ তার সরল গুণিতকে হবে, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এরপর আমরা আলোচনা করব কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ বা আধানের সংরক্ষণ, এই বিষয়ে যত রকম ইন্টারঅ্যাকশন আছে যে কোনো ইন্টারঅ্যাকশনের মাধ্যমেই কিন্তু চার্জকে আমরা সৃষ্টি করতে পারি না বা চার্জকে আমরা ধ্বংস করতে পারি না। যদি একটা বিচ্ছিন্ন একটা সংস্থা হয় বা আমরা যদি একটা টোটাল ইউনিভার্সের আমরা যদি চার্জ হিসাব করি তাহলে কিন্তু তার টোটাল চার্জ বা মোট তড়িৎ আধান সবসময় কি থাকবে স্থির থাকবে। অর্থাৎ আমরা চার্জ সৃষ্টি করতে পারি না, চার্জকে আমরা ধ্বংস করতে পারি না, অর্থাৎ চার্জ বা তড়িৎ আধান সংরক্ষিত থাকে। নেক্সট আমাদের হচ্ছে এবার কুলম্বস ল। কুলম্বস লটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। কুলম্বস ল, আমরা আলোচনা করলাম যে এই তড়িৎ আধান যখনই একটা থাকবে তখনই বস্তুটা তড়িতায়িত হবে এবং তড়িতায়িত হলে সেই তড়িতায়িত বস্তুর সঙ্গে আরেকটা তড়িতায়িত বস্তুর অথবা আরেকটা তড়িতায়িত বস্তুর সঙ্গে কি হবে আকর্ষণ অথবা বিকর্ষণ হবে। সমজাতীয় তড়িৎ আধান থাকলে তাদের মধ্যে হবে বিকর্ষণ, আর যদি বিপরীত জাতীয় তড়িৎ আধান থাকে তার মধ্যে হবে আকর্ষণ। তো কত হবে সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান সেটা কুলম্ব সূত্রের আকারে প্রকাশ করে। যদি দুটো বিন্দু আধান পয়েন্ট চার্জ, একটা Q1 একটা Q2, তারা যদি একটা r ডিসটেন্স দূরে থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হবে? আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হবে তাদের আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক, Q1 Q2 সঙ্গে সমানুপাতিক। এটা একটা শর্ত, যখন দূরত্বটা কি থাকবে স্থির থাকবে। আর 2 নম্বরে যদি এই যে দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বলটা তত কমে যাবে এবং এই কমে যাওয়াটা একেবারে বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক 1/r²। যদি আধানের মান স্থির থাকে তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান 1/r² এর সঙ্গে সমানুপাতিক বা r² এর সঙ্গে ব্যস্তানুপাতিক। আকর্ষণ হবে যদি আবার বলে আকর্ষণ হবে যদি দুটো হয় বিপরীত আধান Q1 প্লাস Q2 মাইনাস, বিকর্ষণ হবে যদি দুটোই প্লাস অথবা দুটোই মাইনাস হয়ে থাকে। এই দুটো সূত্রকে আমরা যদি একত্রে লিখি তাহলে হবে F সমানুপাতিক Q1 Q2 বাই r²। এবং সমানুপাতি থেকে যদি আমরা এটাকে সমান করতে চাই তাহলে আমাকে একটা কি নিতে হবে? সমানুপাতি একটা ধ্রুবক নিতে হবে। এবং এই যে ধ্রুবকটা এক্ষেত্রে দেখা গেছে যে এই ধ্রুবকের মানটা কিন্তু একেবারে ইউনিভার্সাল কনস্ট্যান্ট নয়, সব সময় এটা কিন্তু একই রকম ধ্রুবক, একই স্থির মান হয় না। এটা কার উপর নির্ভর করে না, দেখা গেছে মাধ্যমের উপর নির্ভর করে। অর্থাৎ এই দুটো আধান যে মাধ্যমে আছে তার উপরে কিন্তু এই ধ্রুবকের মানটা নির্ভর করে। অর্থাৎ যদি বায়ু মাধ্যমে এই আধান দুটো থাকে তার জন্য একরকম কনস্ট্যান্ট হবে, যদি জল মাধ্যমে থাকে তাহলে আলাদা হবে, যদি আরো অন্য কোনো মাধ্যম থাকে তাহলেও কিন্তু এই ধ্রুবকের মানটা আলাদা হবে। এইটাকে আমরা ধ্রুবকটাকে নিয়েছি 1/4 পাই ইপসাইলন Q1 Q2 বাই r²। এই ইপসাইলনকে বলা হয় মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যদি শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটাকে আমরা বলছি ইপসাইলন 0। শূন্য মাধ্যম হলে এটাকে আমরা বলছি ইপসাইলন 0। ইপসাইলন 0
বা ইপসাইলনের একক কি হবে, এটা আমরা এখান থেকে অনেক সময় প্রশ্ন হতে পারে। তাহলে ইপসাইলন যদি একক আমরা দেখি, তাহলে F সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই r স্কয়ার। ইপসাইলন যদি এদিকে আনি, তাহলে এখানে Q1 Q2 বাই মানে Q1 Q2 থাকছে মানে কুলম্ব স্কয়ার, আর F হচ্ছে নিউটন -1 আর মিটার -2, এটা হবে ইপসাইলনের একক। যদি আমরা শূন্য মাধ্যমে ইপসাইলন 0 এর মানটা বলি, তাহলে হবে 8.85 × 10⁻⁻12 হচ্ছে ইপসাইলনের মান, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আর এখান থেকে আমরা আরেকটা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা একটা রাশি তৈরি করেছি, যে এটা তো ইপসাইলন হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তো ইপসাইলনকে আমরা কিভাবে ভাগ করতে পারি না, ইপসাইলন 0 তুলনায় কত গুণ সেটাকে আমরা বলছি ইপসাইলন r। যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে আমরা কি করতে পারি, ইপসাইলন 0 টার্মসে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে ইপসাইলন r সমান কি হচ্ছে, তাহলে ইপসাইলন r হচ্ছে ইপসাইলন বাই ইপসাইলন 0, এটাকে বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, বা একে আরো একটা নামও বলা হয় যে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। একে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা মাধ্যমের রিলেটিভ পারমিটিভিটি। এবং এক্ষেত্রে যদি 1/4 পাই এপসাইলন 0 1/4 পাই এপসাইলন 0 এর মান এবং একক কি হবে, এটাও অনেক সময় আমাদের জেনে রাখা দরকার, বারে বারে এই টার্মটা আমাদের রিভিউ হবে। 1/4 পাই এপসাইলন 0 আমরা কি দেখলাম, F সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই r স্কয়ার। তাহলে 1/4 পাই এপসাইলন 0 এর মান কত, শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা যখন 1/4 পাই এপসাইলন 0 এর মানটা দেখব, তখন কি থাকবে, Q1 1/4 পাই এপসাইলন 0 সমান হচ্ছে F × r স্কয়ার বাই Q1 Q2। এবং এই ক্ষেত্রে ইউনিটটা কি হবে, আগে আমরা ইউনিটটা দেখে নিই। F এর ইউনিট হচ্ছে নিউটন, r এর হচ্ছে মিটার স্কয়ার, আর এটা হবে কুলম্ব -2। এবং এর একেবারে হিসাব করে ক্যালকুলেশন করে মানটা যদি আমরা লিখি, তাহলে এটা দেখা যায় 9 × 10⁹ 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2। খুবই সহজ, সূত্রটা হচ্ছে এটা, যে দুটি বিন্দু আধান এর মধ্যে যে কুলম্বের যে স্থির তড়িৎ বল, সেটা হবে F সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই r স্কয়ার। যদি শূন্য মাধ্যম না হয়ে কিছু থাকে, তাহলে 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই r স্কয়ার। এবং 1/4 পাই এপসাইলন 0 এর মান হবে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব -2। এইখানে আমাদের দুটো কথা আমাদের মনে রাখতে হবে কুলম্বের সূত্রের প্রয়োগ করার জন্য, যেটাকে বলা হয় ইমপ্লিসিট রিকোয়ারমেন্ট। কি ইমপ্লিসিট রিকোয়ারমেন্ট রয়েছে, কুলম্ব সূত্র প্রযোজ্য হবে তখনই যদি যে চার্জ দুটো আমরা নিয়েছি সেগুলো পয়েন্ট চার্জ, তাদেরকে কি চার্জ হতে হবে, পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ যদি না হয় তাহলে কি অসুবিধা হবে, পয়েন্ট চার্জ যদি না হয়, যদি ধরা যাক এইরকম দুটো আধানের মধ্যে আমরা কি করছি, এরকম দুটো আধানের মধ্যে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করছি, তাহলে কি অসুবিধা হবে না, যখনই এই দুটো আধান পরস্পরের সামনে আসবে, তখন সামগ্রিকভাবে এই আধান দুটো পরস্পরকে বিকর্ষণের জন্য যে চার্জের যে ডিস্ট্রিবিউশনটা আছে সেটা কিন্তু ডিস্টার্ব হবে। এটা যদি একেবারে এর ক্ষেত্রে না আসতো, একে অপরের থেকে না আসতো ক্ষেত্রে, তাহলে কিন্তু চার্জটা একটা সুষম বন্টন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হতো, এবং তার চার্জ সেন্টার যে কেন্দ্রে থাকতো, এরও চার্জ সেন্টার কেন্দ্রে থাকতো। এবং এদের মধ্যে আমরা যখন দূরত্বটা হিসাব করব, সাধারণত এই দূরত্বেই হিসাব করি, কিন্তু যখন এরা পরস্পরের কাছে চলে আসবে, তখন কিন্তু আর চার্জ ডিস্ট্রিবিউশন এইরকম সুষমভাবে হবে না। দেখা যাবে যে চার্জ কি হচ্ছে না, বিকর্ষণের জন্য
এক সাইডে কি হয়ে গেছে, চলে গেছে, দূরের দিকে চলে যাবে। সিমিলারলি এরও চার্জ কিন্তু আর সুষমভাবে না থেকে দূরের দিকে চলে যাবে। ফলে যে চার্জ সেন্টারটা এখানে ছিল এখন কিন্তু আর চার্জ সেন্টার এখানে না থেকে এইরকম কোন একটা জায়গায়, এরও চার্জ সেন্টার এইরকম কোন একটা জায়গায়। ফলে এদের মধ্যে এখন যে দূরত্ব প্রকৃতপক্ষে হওয়া দরকার এইটা, যেটা হয়ে যাবে আর ড্যাশ। এবং আর ড্যাশ দুটো আধানের মধ্যে যে দূরত্ব আমরা হিসাব করব সেই আর ড্যাশটা হয়ে যাবে আর থেকে বেশি। এখন যে আকর্ষণ বিকর্ষণ বল যেটা দাঁড়াবে, এখন যেটা বিকর্ষণ বলটা হবে সেই বিকর্ষণ বলটা দূরত্ব বেড়ে যাওয়ার জন্য তুলনায় কম হবে। এই কারণে কুলম্বের সূত্র প্রযোজ্য হতে গেলে অবশ্যই চার্জ দুটোকে কি হতে হবে, দুটোকে পয়েন্ট চার্জ হতে হবে। এবং 2 নম্বর হচ্ছে যে এই পয়েন্ট চার্জ দুটোর রেস্টে থাকতে হবে, শুড বি ইন রেস্ট। পয়েন্ট চার্জ দুটোকে কিসে থাকতে হবে, রেস্টে থাকতে হবে। না হলে কি হবে, যখন চার্জ একটা মোশনে চলে আসে তখন তাদের মধ্যে এক্সট্রা আরো একটা ফোর্স তার হিসাবে চলে আসে, যেটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফোর্স, যেটা আমরা পরে ম্যাগনেটিজম পড়াবার সময় আলোচনা করব। আপাতত এটাই আমরা জেনে রাখি যে চার্জ কিন্তু যখন মোশনে থাকে তখন একটা ম্যাগনেটিক ফোর্স অ্যারাইজ করে। কাজে টোটাল ফোর্স যেটা হিসাব হবে তার সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্লাস ম্যাগনেটিক ফোর্স কিন্তু ইনক্লুড হয়ে যাবে। কাজে কুলম্বের সূত্র প্রযোজ্য হতে গেলে চার্জ দুটোকে অবশ্যই রেস্টে থাকতে হবে। এরপর আমরা একটা তুলনা করব। তুলনা করব কি না, গ্র্যাভিটেশনাল ফোর্সের সঙ্গে কুলম্বের ফোর্সের তুলনা। আমরা এমনিতেই জানি যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুটোর ভরের উপর এবং দূরত্বের উপর নির্ভর করে। আর ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে যে কুলম্ব ফোর্স সেটা বস্তু দুটির আধানের উপর নির্ভর করে এবং দূরত্বের উপর নির্ভর করে। গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ, দুটো বস্তু সর্বদাই অভিকর্ষ বলের জন্য, মহাকর্ষ বলের জন্য তারা পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স অ্যাট্রাকটিভ এবং রিপালসিভ দু রকমেই হতে পারে। আচ্ছা, মানগতভাবে আমরা যদি দেখি তাহলে আমরা দুটো একটা ইলেকট্রন একটা প্রোটনের মধ্যে আমরা যদি হিসাব করে দেখাই, একটা প্রোটন একটা ইলেকট্রন এরা হচ্ছে আর ডিস্টেন্স দূরে আছে, এদের ক্ষেত্রে যখন আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স হিসাব করব তখন কি হবে, Fg সমান g mp me বাই r স্কয়ার। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাস অফ প্রোটন, মাস অফ ইলেকট্রন and distance between proton and electron। এদের মধ্যে আবার যদি আমরা কুলম্ব ফোর্স হিসাব করি তাহলে কি হবে, 1/4 পাই এপসাইলন 0 q1 q2, মানে এক্ষেত্রে q1 q2 মানে প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ দুটোর চার্জ যেহেতু সমান আমি স্কয়ার লিখলাম বাই r স্কয়ার। যদি এই মানগুলো আমরা বসাই, অর্থাৎ প্রোটনের মাস, ইলেকট্রনের মাস এবং ইলেকট্রনের চার্জ 1/4 পাই এপসাইলন 0 হিসাব করে দেখা গেছে যে Fc বাই Fg যখন আমরা দেখি তখন ইজ নিয়ারলি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 40, অর্থাৎ কুলম্ব ফোর্স ইজ নিয়ারলি 10 to the power 40 times of gravitational force। অর্থাৎ Fc is very greater than Fg। স্থির তড়িৎ বল মহাকর্ষীয় বলের তুলনায় খুবই তীব্র একটি বল। এরপর আমরা সুপারপজিশন প্রিন্সিপালটা আলোচনা করব। সুপারপজিশন প্রিন্সিপাল, উপরিপাতনের নীতি। সুপারপজিশন প্রিন্সিপাল, যে একাধিক যদি চার্জ থাকে, সুপারপজিশন প্রিন্সিপাল
ধরছি আমার কাছে দুটো চার্জ আছে, তিনটে চার্জ, একটা Q1, একটা Q2, একটা হচ্ছে Q3। তো এই তিনটে চার্জের মধ্যে যখন আমরা চার্জের হিসাব করব, অর্থাৎ Q2-র উপর বা Q1-এর উপর Q2-র দরুন যে বল, Q3-র দরুন Q1-এর উপরে যে বল, সব বলগুলোর আলাদা আলাদা ভেক্টর যোগফল করলে আমরা Q1-এর উপর Q2 এবং Q3-র জন্য রেজাল্ট ফোর্সটা পাবো। অর্থাৎ এদেরকে আমরা যদি লাইনে যোগ করি, ক্ষেত্রে Q1 এর দরুন মানে Q2 এর দরুন Q1 এর উপর যে বল, সেটা আমরা যদি বলি যে এখানের মধ্যে পরস্পরের রিপালসিভ ফোর্স এদিকে যাবে, এটাও হচ্ছে একই টাইপ Q1 Q3, তাহলে এটা কি এদিকে যাবে। এটা হচ্ছে F1 ডিউ টু 2, এটাকে আমরা প্রকাশ করব F1 ডিউ টু 3। এই দুটো বল, এদেরকে যদি আমরা ভেক্টরিক্যালি আমরা যোগ করি, অর্থাৎ ভেক্টরিক্যালি যোগ করার জন্য এদেরকে আমরা একটা সামান্তরিক হিসেবে তৈরি করব, দুটোকে পাশাপাশি রেখে, এবং এদের মধ্যে যে ডায়াগোনালটা আসবে সেই ডায়াগোনালটা হবে এই দুটো ভেক্টরের যোগফল। অর্থাৎ টোটাল F1 Q1 যে চার্জ আছে তার উপর টোটাল যে বলটা হবে, সেই বলটা হবে F1, সেটা হবে F13 এবং F12 এর ভেক্টর যোগফল। এটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। মোট যত রকম আধান থাকবে তাদের জন্য পৃথক পৃথক ভাবে কোনো একটা আধানের উপর যে বল প্রয়োগ করবে তাদের ভেক্টর যোগফলটাই হবে ওই আধানটার উপর মোট যোগফল। এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। আচ্ছা, এরপর আমরা একটু ভেক্টরের ফর্মে, কুলম্ব সূত্রটা আমাদের তখন দেখানো হলো না, একটু আলোচনা করবে। ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল, ভেক্টর ফর্মস অফ কুলম্বস ল। ধরছি এখানে একটা আমার আধান আছে Q1, এখানে আধানটা আছে Q2, তাহলে এইটা যখন আমরা বলব R1 2 পজিশন, আর এখানে হচ্ছে Q1 এর পজিশন 2 এর সাপেক্ষে, তখন এটা হয়ে যাচ্ছে R12, ঠিক আছে। তো এদের মধ্যে যে বলটা হবে মান তো হবে F সমান 1/4πε0 Q1 Q2 বাই R²। তো দিক কি হবে? দিক কি হবে? যদি দুটোই সিমিলার হয় তাহলে এদের বিকর্ষণ এই বরাবর হবে, মানে এটা হচ্ছে ভেক্টরে R12 দিক। তাহলে এক্ষেত্রে আমাদের যে ভেক্টরের যদি আমরা বলটা আমরা দেখাই, তাহলে এটা হবে R12 দিক, এটা হবে F1 ডিউ টু 2। এটা হচ্ছে ভেক্টর ফর্ম। সরি, এখানে কিন্তু যেহেতু আমরা ভেক্টরে দেখাচ্ছি, তাহলে এখানে আমাদের ইউনিট ভেক্টর নিতে হবে। R12 ডাইরেকশনে ইউনিট ভেক্টর R12 হ্যাঁ। আচ্ছা, লাস্ট আমরা একটা টপিক আলোচনা করব, যেটা হচ্ছে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি যদি কোনো একটা বস্তু বা পদার্থে চার্জ হয়ে থাকে বস্তুটা, তার সেই চার্জটা যদি পুরো ভলিউম জুড়ে থাকে, পুরো আয়তন জুড়ে থাকে, তাহলে প্রতি একক আয়তনে পার ইউনিট ভলিউমে কতটা চার্জ আছে। আমি ধরছি একটা ভি ভলিউমে মোট চার্জ আছে কিউ, তাহলে ইউনিট ভলিউমে চার্জ কত আছে? কিউ বাই ভি।
এইটাকে আমরা বলছি আয়তন মাত্রিক ঘনত্ব, এবং একে রো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এর একক হবে কুলম্ব প্রতি মিটার কিউব। যদি কোনো ক্ষেত্রে সারফেস জুড়ে টোটাল ভলিউমের মধ্যে না থাকে, সারফেসের মধ্যে তলের মধ্যে সেই আধান ছড়িয়ে থাকে, আমি ধরছি এস এরিয়াতে কিউ আধান আছে, তাহলে তার একক এরিয়ায় কতটা আধান আছে না সেটা হবে কিউ বাই এস। এটাকে আমরা সাধারণত সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করি। এটাকে বলা হবে আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি। একে আমরা প্রকাশ করব কুলম্ব পার মিটার স্কয়ার একক দিয়ে। আর যদি একটা চার্জ একটা লাইন বরাবর ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, তাহলে ধরছি যে এল লাইনে এল দৈর্ঘ্যে কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ থাকে তাহলে তাকে আমরা বলবো কিউ বাই এল, এবং একে আমরা ল্যামডা চিহ্ন দিয়ে প্রকাশ করি। এর একক হবে কুলম্ব প্রতি মিটার, কুলম্ব প্রতি মিটার। অর্থাৎ চার্জ ডেনসিটি আমরা তিন রকম পেতে পারি। একটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, যাকে আমরা রো চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, যাকে আমরা সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এবং এটা লাইন চার্জ ডেনসিটি, এটাকে আমরা ল্যামডা চিহ্ন দিয়ে প্রকাশ করছি। এই হচ্ছে প্রাথমিক আমাদের পার্ট 1। আমরা পার্ট 2-তে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক পোটেনশিয়াল এবং তাদের অ্যাপ্লিকেশন এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।